আজ শুরুতেই বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে যাব বিস্তারিত খবরে। এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। ভোট প্রচারে বেরিয়ে বেফাঁস মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ক্ষিপ্ত মুসলিম সমাজ, ড্যামেজ কন্ট্রোলে নামলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অপরদিকে ভোট চলাকালীন ইভিএম মেশিন ব্যাপক ভাঙচুর, গ্রেপ্তার হলেন বিজেপি বিধায়ক, বিজেপি প্রার্থী। অপরদিকে রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তানের রয়েছে যোগ, বিষয়টি তদন্ত সাপেক্ষ নির্বাচনের মাঝে দাবি করলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বাহিনীকে টাকা দিয়ে ইভিএম মেশিন বদল, বিস্ফোরক অভিযোগ রাজ্যের ওই বিজেপি নেতার। অপরদিকে 3 মাসের এক্সটেনশন, মুখ্য সচিব পদে থাকছেন বিপি গোপালিকাই। হারের দায় নেবেন না রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পদ যাবে খার্গের, দাবি অমিত শাহের। ইতিমধ্যে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 310টি আসনে জয় পেয়েছেন, রাহুল মাত্র 40, দাবি অমিত শাহের। অপরদিকে আবারও বাড়ল রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি, নির্দেশিকা জারি পর্ষদের তরফ থেকে। অপরদিকে বাংলাদেশি সাংসদ খুন হলেন কলকাতায়। বিস্ফোরক তথ্য এলো সামনে, দাড়িপাল্লায় মেপে দেহ টুকরো টুকরো করা হয় বলে রোমহর্ষক তথ্য সামনে এলো এবার। অপরদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ইতিমধ্যে বিপর্যয়ের বলি পশ্চিম বাংলায় 8, বাংলাদেশে মৃত বেড়ে 10। দুর্যোগ কাটল এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। এছাড়া আজকে আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। খবরগুলো তো নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কেন্দ্রীয় বাহিনীকে টাকা দিয়ে ইভিএম মেশিন বদলানোর চেষ্টা রাজ্য পুলিশের, বিস্ফোরক দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁর। লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে, 6ষ্ঠ দফায় বিষ্ণুপুর আসনে হয়েছে নির্বাচন মিটতে না মিটতেই বিস্ফোরক দাবি করলেন বিদায়ী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। জানালেন, বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসি মোটা টাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে পুরোপুরি কিনে নিয়েছে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের দরজা ভেঙে ইভিএম মেশিন বদলাবার চেষ্টা করেছে পুলিশ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর দাবি, বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসি মোটা টাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কিনে নিয়েছে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের দরজা ভেঙে ইভিএম মেশিন বদলাবার চেষ্টা করছে রাজ্য পুলিশ। তার যুক্তি, স্ট্রং রুমের ধারে কাছে রাজ্য পুলিশের যাবার কথা নয়, এলাকাটি সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকার কথা, সেখানে কীভাবে রাজ্য পুলিশের আধিকারিকরা চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, তিনি মোবাইলে তোলা একটি ফুটেজ দেখিয়ে দাবি করেছেন স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে মোটা টাকায় রফা করেছে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, জানাচ্ছে এমনটাই। তবে এই ঘটনার জন্য বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসানকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তানের রয়েছে যোগাযোগ, বিষয়টি তদন্ত সাপেক্ষ দাবি করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন পাকিস্তানের মন্ত্রীর মুখে রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা। এই ইস্যুতে 2 বিরোধী নেতার বিরুদ্ধে পাকিস্তান যোগের অভিযোগ তুলেছে বিজেপি। এবার সেই ঘটনায় আরও এক ধাপ এগিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং তদন্ত সাপেক্ষ। পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরীর তরফে ইন্ডিয়া জোটের 2 শীর্ষ নেতার ভূয়সী প্রশংসা এবং তাদের মোদী বিরোধিতাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া হয়েছিল। জাতীয় রাজনীতিতে তৈরি করেছে যেটা তুমুল বিতর্ক। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী এই ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং তদন্ত সাপেক্ষ। প্রসঙ্গত, পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী চলতি মে মাসেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভিডিও শেয়ার করে প্রশংসামূলক পোস্ট করেছিলেন। তাতে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসকে পাকিস্তানের সমর্থক বলে তুমুল সমালোচনা করা হয়। এই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট দেওয়ার ছবি পোস্ট করে পাকিস্তানের প্রাক্তন ওই মন্ত্রী ফওয়াদ চৌধুরী লিখেছেন, আমি আশা করছি যে শান্তি এবং সদ্ভাবের মাধ্যমে ঘৃণা এবং সন্ত্রাসবাদী শক্তির পরাজয় হবে ভারতে। শেষ দফা লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ঘটনায় সরগরম হয়ে উঠল জাতীয় রাজনীতি। ভোট চলাকালীন ইভিএম মেশিন ভাঙচুর, গ্রেপ্তার হলেন বিজেপি প্রার্থী, বিজেপি বিধায়ক। নির্বাচন চলাকালীন ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে ওড়িশার খুর্দা জেলায়।
জানা গিয়েছে অভিযুক্ত ওই বিজেপি প্রার্থীর নাম প্রশান্ত জগদেব। তিনি চিল্কা কেন্দ্রের বিজেপি বিধায়ক। প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই বিজেপি বিধায়ক তথা বিজেপি প্রার্থীকে। জনপ্রতিনিধিত্ব আইনের পাশাপাশি প্রশান্ত জগদেবের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন। বর্তমানে খুর্দা জেলে বন্দী রয়েছেন ওই বিজেপি প্রার্থী। উল্লেখ্য, লোকসভায় 21টি আসনের পাশাপাশি বিধানসভা নির্বাচন চলছে ওড়িশায়। 147 বিধানসভা আসনের ওড়িশায় গত শনিবার চলছিল 6ষ্ঠ দফার নির্বাচন। তখনই বুথে ঢুকে ওই কাণ্ড ঘটান ওই বিজেপি প্রার্থী, বিজেপি বিধায়ক। হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরলেও বাংলার দখল পাবেন না নরেন্দ্র মোদী, হুঙ্কার মমতা ব্যানার্জির। সপ্তম তথা শেষ দফার ভোটে নজিরবিহীনভাবে বাংলায় 1020 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা দেশের মধ্যে সবথেকে বেশি। এর আগে রাজ্যের নির্বাচন ইতিহাসে এত বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এক দফার ভোট করানোর নজির নেই। কিন্তু বাংলার জন্য কেন নির্বাচন কমিশন এত তৎপর সক্রিয়? গেরুয়া শিবিরের পোস্টার বয় নরেন্দ্র মোদীকে দেশ জুড়ে প্রচারের সময় করে দিতে কমিশন 2.5 মাস ধরে নির্বাচন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি আগেই। এক্ষেত্রেও কার্যত বিজেপিকে সুবিধা করে দিতে বাংলাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বলে মনে করছে তৃণমূল সুপ্রিমো। মমতা ব্যানার্জি দিন জানিয়েছেন, কারণ পশ্চিম বাংলাই একমাত্র রাজ্য যারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশে, তাই এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলাকে ঘিরতে চাইছে নরেন্দ্র মোদী। এতে অবশ্য কোনো লাভ হবে না নরেন্দ্র মোদীর, কোনো লাভ হবে না বিজেপির। বাহিনী দিয়ে পশ্চিম বাংলাকে ঘিরলেও দখল করতে পারবে না পশ্চিম বাংলাকে নরেন্দ্র মোদী, হুঙ্কার মমতা ব্যানার্জির। বাংলাদেশের সাংসদকে কলকাতার নিউ টাউনে মর্মান্তিকভাবে খুন। দাড়িপাল্লায় মেপে দেহ টুকরো করা হয় বলে উঠে আসছে ভয়ানক তথ্য। শুধু খুন নয়, নৃশংস কায়দায় লোপাট করা হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগ এমপি আনোয়ারুল আজিম আনারের দেহ। প্রথমে হাড় থেকে আলাদা করা হয় মাংস, সেই মাংস আবার 50 থেকে 100 গ্রাম ওজনের ছোট ছোট টুকরোয় ভাগ করা হয়। সেই কাজের জন্য দাড়িপাল্লা নিয়ে এসেছিল খুনিরা। বাংলাদেশি এমপি খুনের ঘটনায় ধৃত কসাই জিহাদকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য এবার পেল সিআইডি। সোমবার ওই কসাই জিহাদকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। সিআইডির পাশাপাশি বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে হাজির ছিলেন এদিন। এদিকে 14 দিন কেটে গেল, আওয়ামী লীগের এমপির দেহাংশের কোনো খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। অথচ খুনের মামলার তদন্তের স্বার্থে দেহাংশের কিছুটা হলেও উদ্ধার করাটা জরুরি, না হলে মামলা দুর্বল হয়ে পড়বে। এটা বুঝেই বাংলাদেশ পুলিশের টিম এবং সিআইডি ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ফ্ল্যাটের যে ঘরে এমপির দেহ কাটা হয় টুকরো টুকরো করে, সেখানে নিয়ে যাওয়া হয় কসাই জিহাদকে। কীভাবে দেহ কাটা হয়েছে সে অভিনয় করে দেখায় দিন। আনারের দেহ প্রথমে মুন্ডুচ্ছেদ করা হয়, পরে শরীরের প্রত্যেকটি অংশ থেকে মাংস এবং হাড় আলাদা করা হয়, সেগুলিকে ছোট ছোট টুকরো বা কার্যত কিমা বানানোর বিস্তারিত বিবরণ পাক্কা 40 মিনিট ধরে দেয় এদিন ওই জিহাদ। পরাজয়ের দায় নেবে না রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পথ চলে যাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। ইতিমধ্যে বিজেপি জিতে গিয়েছে 310টি আসনে। রাহুল গান্ধী 40ও পেরোতে পারবে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেস সভাপতির পদ থেকে মল্লিকার্জুন খাড়গেকে অপসারিত করা হবে বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, নির্বাচনে কংগ্রেস হারবে, আর ওই হারের দায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী একেবারেই নেবেন না। সোমবার উত্তরপ্রদেশের কুশীনগরে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। সেখানে তিনি দাবি করেন 4 জুন হারের পর কংগ্রেস সাংবাদিক সম্মেলন করবে, তাতে হারের জন্যে ইভিএম মেশিনকে দায়ী করবে কংগ্রেস। জনসভায় অমিত শাহ এদিন দাবি করেন, আমার কাছে প্রথম 5 দফার তথ্য রয়েছে, তাতে প্রধানমন্ত্রী 310টি আসন ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। রাহুল 40ও পেরোবেন না, আর অখিলেশ যাদব 4টি আসনও পাবেন না। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সমালোচনা করে অমিত শাহের দাবি, রাহুল এবং অখিলেশ যাদব দুজনেই রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন, আর মোদী অনগ্রসর শ্রেণী থেকে এসেছেন। রাহুল বা অখিলেশ কেউই পূর্ব উত্তর প্রদেশের মানুষের সমস্যার কথা বোঝেন না বলে দাবি অমিত শাহের। রাহুল গান্ধী, অখিলেশ যাদব 12 লক্ষ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত বলেও এদিন ভয়ানক বিস্ফোরক অভিযোগ করেছেন অমিত শাহ। বিরোধীরা ক্ষমতা এলে প্রত্যেক বছর একজন করে নেতা প্রধানমন্ত্রী হবেন বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীরা ক্ষমতা এলে কাশ্মীরে ফের 370 অনুচ্ছেদ কার্যকর করা হবে এবং 3 তালাক প্রথা ফিরিয়ে আনা হবে, আর সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনা শুরু হবে বলে দাবি করেছেন অমিত শাহ।
ফের বাড়ল রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ। ৩রা জুন স্কুল খুললেও আসবেন শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। ছাত্র উপস্থিতি 10 জুন থেকে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে স্কুল খোলা নিয়ে এবার অভিনব সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। সোমবার বিকাশ ভবনের তরফে জানানো হলো ৩রা জুন পূর্ব ঘোষণা মতো স্কুল খুললেও সেখানে যাবেন শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হবে। পঠন পাঠন শুরু হবে 10 জুন থেকে। এই মুহূর্তে বহু স্কুলেই ভোট চলছে। 1 জুন শেষ ভোট হয়ে গেলেও স্কুল গুছিয়ে পুরোদমে চালু করতে লাগবে সময়। এছাড়া বহু স্কুলেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। বড় কিছু স্কুল প্রাঙ্গণে গণনা কেন্দ্র হচ্ছে, ফলে ৩রা জুন থেকে অনেক স্কুলেই চালু করা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ। রেমাল তাণ্ডবের বিপর্যয়ের বলি দক্ষিণবঙ্গে 8, বাংলাদেশে মৃত 10 জনের অধিক। বাংলায় রেমালের তাণ্ডব প্রাণ কেড়ে নিল 8 জনের। রবিবার রাতেই কলকাতার বিপজ্জনক বাড়ি ভেঙে মারা গিয়েছেন মোহাম্মদ সাজিদ। সোমবার পাওয়া খবর অনুযায়ী পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে বাবা এবং ছেলের। হাওড়া, বীরভূম, পানিঘাটি, মহেশতলা, সুন্দরবনে রেমালের তাণ্ডবে প্রাণ গিয়েছে 2 মহিলা সহ মোট 5 জনের। আবহাওয়া দপ্তরের সূত্র খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে রেমালের তাণ্ডব ইতিমধ্যে শেষ হয়েছে। সীমান্ত ধরে বাংলাদেশের দিকে ক্রমশ দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এ যাত্রায় বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে সুন্দরবন। নদী বাঁধ উঁচু থাকায় এবং হাওয়া উত্তর থেকে দক্ষিণে বয়ে আসার ফলে বাঁধ ভেঙে জল গ্রামে প্রবেশ করতে পারেনি। কিছু জায়গায় বাঁধ টপকে জল এলেও তা বিপদ সীমা অতিক্রম করেনি। তৎপর ছিল রাজ্য প্রশাসনও। সরকারি তথ্য অনুযায়ী শুধু দক্ষিণ 24 পরগনাতেই 13,000 গাছ উপড়ে পড়েছে, 2,500 বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, 25,000 বাড়ি আংশিকভাবে ভেঙেছে। প্রশাসন সূত্রে খবর, যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে তারা সরকারি নিয়ম অনুযায়ী 1,20,000 টাকা করে পাবেন। পূর্ব বর্ধমানের সিংহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কলানবগ্রামে কলা গাছ কাটতে গিয়েছিল বাবা ছেলে। কলা গাছের উপর দিয়ে গিয়েছিল হুকিংয়ের তার। ওই তার ছিঁড়েই মারা গিয়েছেন ফরে সিং, বয়স 64, এবং তরুণ সিং, বয়স 30। বীরভূমের পাইকরের জাজি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রসেনজিৎ লাহা, বয়স 25 নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বাগডাঙ্গায় রান্নাঘরের ওপর গাছ ভেঙে মৃত্যু হয়েছে রেণুকা মণ্ডলের। পানিহাটির শুকচর এলাকায় রাজা রোডে বিদ্যুৎপৃষ্ট হয়ে গোপাল বর্মন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও বাড়ির সামনে জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে তাপসী রায়, বয়স 53। এদিকে হাওড়ার লিলুয়ায় বাড়ি ঢোকার সময় কলিং বেল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তার নাম প্রসেনজিৎ গুহ। অপরদিকে বাংলাদেশে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভোট প্রচারে বেরিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষিপ্ত মুসলিম সমাজ, ড্যামেজ কন্ট্রোলে ফিরহাদ হাকিম। দিন কয়েক আগে ঝাড়গ্রাম এলাকায় নির্বাচনী প্রচার সভায় গিয়ে তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন, মন্তব্যকে ঘিরেই এবার ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলার মুসলিম সমাজ। আর সেটা বুঝতে পেরে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন ফিরহাদ হাকিম। সরাসরি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজকে বার্তা দিতে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে ওই মন্তব্য করতে চাননি। তিনি মুসলিমদের অনেক শ্রদ্ধা করেন। এরপরেই প্রশ্নের আকারে ফিরহাদ হাকিম বলেন, সেখানে তো শুধু কোরআন নয়, হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থেরও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারা তো কিছু বললেন না। মুসলিমদের মধ্যে মমতার এই মন্তব্যকে ঘিরে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে তা বুঝতে পেরেই এবার ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল। প্রসঙ্গত একটি নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তাও আমার কাহিনী ফুরোবে না। আর তার এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন পদ্ম নেতারা। বিজেপি নেতা অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে বলছেন যে রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন একদিন শেষ হয়ে যাবে। এটা অকল্পনীয় যে রাজনৈতিক কোনো নেত্রী কোনো ধর্মীয় বিশ্বাসের শ্রদ্ধেয় গ্রন্থগুলির বিলুপ্তি কামনা করছেন।
আজ রাজ্যের জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত ওয়েদার রিপোর্টটি আমরা জেনে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের 3টি জেলায় কমলা সতর্কবার্তা জারি। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3টি জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এই 3টি জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে কালিম্পং এবং দার্জিলিং জেলায় হলুদ সতর্কবার্তা জারি। এই জেলাগুলির উপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। আজকে ভারী কিংবা অতি ভারী কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য নেই। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সংবাদ নিয়ে। ধন্যবাদ।